সহজ জীবনের কাছে বারবার ফিরে যান কবি। ফিরে গিয়ে খোঁজার চেষ্টা করেন জটিল জীবনের গভীর রহস্যগুলি। বোঝার চেষ্টা করেন মানব জীবন আসলে কি এবং কেন। সমাজ সাধারণের মাঝে উপস্থিত জটিল সমীকরণগুলির সহজ সমাধান খোঁজারও চেষ্টা করে কবি মন। আত্ম আবিষ্কারে মশগুল কবি মন বোঝার চেষ্টা করেন জীবনের বাইরের আর এক জীবন, ভাবনার জীবন, মননের জীবন, আত্ম আবিষ্কারের জীবন। সে জীবন অনেক উন্নত, সে যাপন অনেক সহজ, নির্ভেজাল, ত্রুটিমুক্ত। কবি মোহাম্মদ আকমাল হোসেন সেই নির্ভেজাল যাপন যাত্রার একনিষ্ঠ যাত্রী। মনন ও মেধাকে সম্বল করে সন্তর্পণে পা ফেলে এগিয়ে চলেছেন তিনি। শুধু যাত্রাপথে কুড়িয়ে নিচ্ছেন আত্মমন্থনের রসদ। মা রাবিয়া বিবি, বাবা মোহাম্মদ বেলাল হোসেনের সুযোগ্য সন্তান আকমালের জন্ম 1981 সালের 2রা জানুয়ারি মালদা জেলার সুজাপুরের ব্রহ্মোত্তর গ্রামে। আমের গ্রাম, রেশমের গ্রাম সুজাপুরে আধ্যাত্মিক ও সাহিত্য চর্চার পরিবেশ ছিল বরাবরের মতো। মক্তবে মসজিদে যেমন চলত ধর্মশিক্ষার জোর, তেমনি গ্রামে বসত গায়েন গানের আসর। কথার পিঠে কথা চাপিয়ে সুরের উপর সুর আরোপ করে বানানো হতো গান। সেই গানে থাকত জীবনের কথা, সহজ যাপনের কথা, রোগ রাগ অনুরাগের কথা। কবিতার মোহরানা, প্রিয় ফুল নয়, নগদ মোহরানা দিয়েছি .পেজ। আমার বৈধ কবিতার আকাশ দিয়েছি দুয়ানা। কবিতাচার কি থাকে, বিনিদ্র রাতের ফুসফুস, পুরনো বইয়ের পাতার ধূসর গন্ধ রেণু। কিছু কষ্টের ঘুম বেঁচে দেব এবার অনলাইনে, কিছু অভিমান ফেরি করব আমার ঝোলা ব্যাগে। তোমার জন্য কিনব কবিতা উৎসবের বিকেট, ঠোঁটের উষ্ণতা ঠান্ডা করে ফিরব ফুটপাতের লস্যি গ্লাসে। ভালোবাসতে বাসতে কেউ বনবাসে যায়, ভালোবাসতে বাসতে কেউ মা হয়ে যায়। ভালোবাসতে বাসতে কেউ গাছপালা ফুটপাত। ভালোবেসে তুমি এসো আমার কবিতার ঘরে। এখানে শ্রাবণ সম্পূর্ণ পথই হয়ে ওঠে, এখানে ভাদ্র মাস মুখস্থ করে পাড়ার সারদেহ। এখানে বসন্ত একটা প্রেমিকের হাতে প্রজাপতি। কোজাগরী পূর্ণিমা জেগে থাকে কবিতার সবকটা প্রেমের শব্দে। আমার পদাবলীর বাগানে পুঁতেছি একটা আনার গাছ, নিকোন উঠোন গন্ধে আসে শুভসানী। ভালোবেসে এসো কবিতার ঘরে। কবি আকমাল মনে করেন তার গ্রামের সাহিত্য চর্চার পরিবেশই তাকে সাহায্য করে ভাষার জটিল ব্যাকরণ পেরিয়ে শব্দ সাধনার কাছাকাছি পৌঁছাতে। সাহিত্যের এই নেশাটা সেই ছোটবেলা থেকে সপ্তম অষ্টম শ্রেণীতে ঠিক পড়ার সময় স্কুল ম্যাগাজিন দেখে এবং আমার পার্শ্ববর্তী যারা সেই সময় তারা প্রবীণ সাহিত্যিক যারা লেখালেখি করতে সে সময় সৈয়দ নজরুল ইসলাম, আনোয়ারুল হক বা যে সমস্ত পত্রিকা সুজাপুরকে বেরোতো প্রান্তিকে নিতে সে কাগজগুলো পড়তে পড়তে হঠাৎ সাহিত্যের একটা নেশা জেগেও স্কুল ম্যাগাজিনে লেখার জন্য তখন একটা যেন তাগিদ অনুভব করলাম, লিখতে লাগলাম। কিন্তু তখন কি লিখতাম, কি ভালো হতো কি হতো না, যেমন শৈশবে শুরু হয় সেমনি এগুলো লেখা। হ্যাঁ, স্কুল ম্যাগাজিনে লেখাও দিয়েছিলাম, সে লেখা ছাপেনি। দুঃখ হয়েছিল খুব পরবর্তীতে। তারপর থেকেই লেখার নেশাটা যেন আরও একটু
জোর দিয়ে চেপে বসুন। তখন শুরু করলাম অনবরত লেখা। তখন লেখা ছাপা হয়নি প্রায় মাধ্যমিক কাছাকাছি সময়ে মসিমপুর থেকে একটি পত্রিকা বেরোতো। সেই পত্রিকাটার নাম হচ্ছে প্রিয় কথা। সেই প্রিয় কথায় প্রথম আমার লেখা প্রকাশিত হয়। তারপর থেকে আমি নিজেই তখন একটি পত্রিকা সম্পাদনা 1999-তে শুরু করি। এই 99-তে যাত্রিক নামে সেই পত্রিকা, যাত্রিকের যাত্রা, মানে আয়োজন ছোট হলেও কিন্তু যাত্রা ছিল অনেক দীর্ঘ। খুব অল্প সময়ের মধ্যে বাংলার নামজাদা লেখকদের লেখা হঠাৎ করে পেয়ে যায়, লেখা ছাপতে শুরু করি। তখন যেন আস্তে আস্তে বিভিন্ন কাগজপত্রে একের পরে এক লিটল ম্যাগাজিনগুলো বিভিন্ন লেখা প্রকাশ পেতে থাকে। বেশ ভালো লাগছে। কিন্তু পরবর্তীতে এই আরও যে সমস্ত প্রথম সারির পত্রপত্রিকা লেখা যখন ছাপতে শুরু হলো, তখন আর আমাকে পিছু তাকাতে হয়। এইভাবে দিনের পর দিন লেখাটা যেন আমার কাছে নেশা হয়ে যায়, রক্তে মিশে যায়, কবিতায় হয়ে ওঠে আমার প্রাণের পাশ। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন অন্বেষা নামক স্কুল ম্যাগাজিনে জমা দেন তার প্রথম লেখা কবিতা। সৌভাগ্যবশত তার লেখা ছাপা হয়নি সেই পত্রিকায়। সৌভাগ্য এই জন্যই, সেই পত্রিকায় সেই সময় যে সমস্ত লেখক লেখিকাদের লেখা ছাপা হয়েছিল তাদের মধ্যে কেউ এখনও লেখালেখির মধ্যে আছেন কিনা জানা নেই। তবে কবি আকমাল প্রাথমিক ব্যর্থতার পরও লিখে চলেছেন অবিরত। মালদা জেলা সাহিত্য সংস্কৃতির জেলা, ইতিহাসের জেলা। এই জেলায় সেই মধ্যযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচুর কবি সাহিত্যিকেরও জন্ম হয়েছে, শিবরাম থেকে শুরু করে অনেকেই। কিন্তু তেমনভাবে কারোর লেখায় সেইভাবে অনুপ্রাণিত হয়নি। কিন্তু প্রত্যেকের কিন্তু যারা সমসাময়িক যুগে বা আমি যাদের স্নেহধন্য হয়েছি তাদের লেখা প্রায় পড়েছি, প্রায় লেখাই ডাক কাটতো, তাদের দ্বারাই অনুপ্রাণিত হতো। যেমন পুষ্পজিৎ রায়, আমাদের সুজাপুর নয় মজার কবি সৈয়দ নাজিমুল ইসলাম, ইসমাইল মুন্সি, এবং শহরে যারা লেখার যে জগৎটাকে ধরে রেখেছে বা ঘিরে রেখেছে, যারা এদেরকে দিয়ে বা যে মালদার সাহিত্য আবর্তিত হচ্ছে, তাদের লেখা পত্রপত্রিকায় পড়া, তাদের বই পড়া, এই পড়তে পড়তেই লেখার মধ্যে একটা নেশা ধরা। কিন্তু সেই নেশা তাদের প্রতি যে অনুপ্রাণিত হয়ে তাদের ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছি এমনভাবে হয়নি। আমি নিজের মতো করে নিজের ঘটনা তৈরি করার প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করেছি, প্রতিটা মুহূর্ত বাদ বদলের চেষ্টা করে। কীভাবে তরুণ সাধারণ মানুষের জীবন যাপন, প্রেম, বিরহকে কীভাবে একটা সহজ কথায় পাঠকের সামনে তুলে দেওয়া যায়, সেই প্রচেষ্টায় আছি। 1998 সালে একাদশ শ্রেণীতে কবি আকমাল যখন পড়তেন তখনই প্রকাশিত হয় তার প্রথম কবিতা, মসিমপুর থেকে প্রকাশিত প্রিয় কথা পত্রিকায়। পত্রিকার সম্পাদক ছিলেন মসিমপুরের স্বনামধন্য ব্যক্তিত্ব আনোয়ারুল হক ও সহ সম্পাদক গল্পকার জিকরাউল হক। জেলার সাহিত্য সাংস্কৃতিক প্রতিদিন বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকেই এর পৃষ্ঠপোষকতা করেছে, টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমি আমার কালিয়াচক, সুজাপুর এই অঞ্চলগুলোতে সাহিত্য সংস্কৃতির দিকটা একেবারে অনুর্বর হয়ে পড়েছে। দীর্ঘ ঠিক আমার সময়ে, তার আগে হয়তো কিছুটা উর্বর ছিল, থাকলেও মানুষ দিনের পর দিন বস্তুকেন্দ্রিকতা, বৈষয়িকতায় এগুলোকে হারিয়ে ফেলছে। কারণ এগুলোতে তো নগদ অর্থ বলে কিছু নেই, গাঁটের পয়সা খরচ করা। এই মানসিকতা থেকে যে কবিতা লেখার নেশা এবং পত্রিকা সম্পাদনা করা থেকে শুরু করে যাদের কাছ থেকে দেখে শিখেছিলাম বা যাদের কাছ থেকে বসে সাংগঠনিক কাজগুলো হয়তো হচ্ছিল, তারপর আস্তে আস্তে বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে ফেলি। গণতন্ত্র লেখক শিল্পী সংঘ আমাদের এখানে তৈরি হয়েছিল, নয় মজা মুসলিম সাহিত্য সংসদ, এরাও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কী হয়, কাজগুলো সব নিজে গুটিয়ে যায়, নিজের কাজে, ব্যক্তিগত কাজে, আর কিছু কাজে এগুলো টিকে থাকেন। তারপরে আমি শুরু করি আমার সেই পত্রিকা যাত্রিক গোষ্ঠী নামে। পত্রিকাটি ষান্মাসিক কবিতা পত্রিকা হিসাবে প্রকাশ করলেও
তারপরে পরে কবিতা মাসিক হিসাবে প্রকাশ হতে যেতে শুরু করে। এই পত্রিকাকে ঘিরে এক ঝাঁক তরুণ তরুণী যারা আমার বলায় এসে পড়ে, তাদেরকে নিয়ে আড্ডা, টিকিয়ে রাখা, কবিতার তালিম দেওয়া, কবিতা নির্মাণের কৌশল বলে দেওয়া, কিভাবে শব্দকে গুছাতে হবে, কিভাবে কবিতাকে লিখতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে যেন একটা এলাকায় প্রভাব ফেলতে পারি, একটা রেভলিউশন, বিপ্লব আনতে পারি। সহজ শব্দে বাঁচেন কবি আকমাল। গ্রামীণ ইমেজ আর প্রান্তিক জীবনবোধের গাছ আঁকেন তার কবিতায়। সেই গাছ ডালপালা ছড়িয়ে ছায়া করে রাখে তার কবিতাকে। কবিতা লিখছেন 3 দশক ধরে। সময় আর আত্ম উপলব্ধির ঢেউ বারবার ভেঙে দিয়ে যায় তার নিজস্ব লেখার ছক। সাহিত্য হচ্ছে একটা আনন্দ দেওয়া চাই। আনন্দ তখনই মানুষ নিতে পারে যখন রুটির খোঁজ থাকে মানুষের কাছে। আর রুটির সন্ধান করতে গেলে মানুষের তখন বিনোদনের জায়গাটা থাকে না, কারণ এখানকার মানুষের একমাত্র সহায় সম্বল এক সময় ছিল তোতরেশো এবং এটা প্রায় সেই উদাহরণকরণের পর থেকেই এটা বিলুপ্তির পথে। তখন এখানকার মানুষ পরিযায়ী হতে শুরু করেছে, পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে, চলে গেছে ছেড়ে, গ্রাম ছেড়ে তারা শহরমুখী হয়েছে। এই শহরমুখী হওয়ার ক্ষেত্রে মানুষের লোকসাহিত্যের দিকটা সেটা অনেকটাই মারা পড়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ধর্মীয় একটা বাতাবরণ বা ধারাটো মানুষকে, এই সাহিত্য সংস্কৃতিকে সবসময় একটা তাড়া করেছে। এই এলাকা কিন্তু সংস্কৃতি বা লোকসাহিত্যে একটা পুষ্করির ছিল একসময়। এখানে একসময় আওকাপের শিল্পীরা, আমি নিজেও দেখেছি, সেটা আবু খালিফার নাম বলতে পারি, দানিশ খালিফার নাম করতে পারি, তারপরে গান রচয়িতা বা গ্রামের ঠিক নামটা আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে। ওনার ছেলেরা আমি সাক্ষাৎকার নিয়েছি, বা এখানে অনেকে গান রচনা করার মতো ওস্তাদও ছিল। ভালো আলকাপের একটা বিশাল আকারের দল ছিল। এখনও লোককবি কিছু নাম সন্ধান খুঁজে পাওয়া যায়। তার মধ্যে বজিবর রহমান ইত্যাদি গড়িয়া নামে পরিচিত বাবুন গ্রামের এখনও বেঁচে আছে। অতুল চন্দ্র এখনও বেঁচে আছে। এখানে লোক সংস্কৃতির আর একটা বিশাল উপাদান ছিল গাইনের গীত বলে, মানে লোকসাহিত্যে যে মাঙ্গলিক কামনায় যে গান, সে গান আজ সম্পূর্ণটাই কিন্তু লুপ্ত, আজ কোথাও দেখা যায় না। আপনি সুজাপুরের এলাকায় দেখুন, ঝাবড়া গাইন পাড়া বলে একটা পাড়াই তৈরি হয়ে আছে ওই গাইনের নামে। আপনি ওই জালালপুরে দিয়ে দেখুন, দেখতে পাবেন ওখানে হানিফ গাইন পাড়া। আমি লোকটার সাক্ষাৎকার নেওয়ার বেশ কয়েকদিন পরেই লোকটা মারা গেছে। যাক, ওকে নিয়ে আমি লিখতে পেরেছি, এটা বেশ কিছু তথ্য। কিন্তু সেই তখন সাক্ষাৎকারটা দিই তখনই বলছে কি আমার 97 বছর বয়স, আমি বলতে পারিনি, বলতে বলতে গুরু ভাই এনে ফেলছে বা কেঁদে বসেছে, কিন্তু আমার সাথে সে কথা বলেছে। তো এই যে লোকসাহিত্যের এই যে উপাদানগুলো, বা পৌরিয়া, আমাদের এলাকায় যে পৌরিয়া যে গান, বা এখানে কবি গান হতো, এখানকার ঝাড়নি মহরম কেন্দ্রিক যে ঝাড়নি গান, বিশাল লোকসংস্কৃতির একটা উপাদান যেটি খুঁজে পাওয়া যায়। রেশম কেন্দ্রিক এক লোকসংস্কৃতি, কাহানি বলা, একটা বিকেলে যে আড্ডা, বিনোদন রাত্রি জেগে লণ্ঠন জেলে একের পরে এক সেই রূপকথার কাহিনী বলা। কবি আকমাল আত্মার কথা বলেন তাঁর কবিতায়, বলেন আত্মকথা, আত্মপরিশ্রুতকরণের কথা, আধ্যাত্মিকতার এক এবং একমাত্র সিদ্ধান্ত আত্মার আত্মীয় হওয়া। সেই আত্মীয় হওয়ার কথা ধর্ম যেমনভাবে বলেছে, লোকায়ত জীবন দর্শনের পুরোধা জ্ঞান তাপস লালন সাঁয়ও বলেছেন অন্তরের আরশিনগরে বসবাসকারী পড়শির সাথে যোগাযোগ রাখতে। আমরা যে ধর্মে বিশ্বাসী, ইসলাম, বা আমি যে অঞ্চলে জন্মেছি, এটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেদিক থেকে বলছি যে আমার ধর্ম সবচেয়ে উদার। ধর্ম কখনোই সাহিত্যে বাধা দেয়নি বা বাধা দেওয়ার কথাও নয়, কারণ আমাদের যে ধর্ম, পবিত্র গ্রন্থ, এটাই তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সাহিত্য। এটাকে যদি কেউ
ভালো করে বিশ্লেষণ করে বা দেখে, তাহলে ঠিক বুঝতে পারবে যে এর ভিতরে কত বড় সাহিত্য আছে। সাহিত্য নয়, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস অনেক কিছু পাওয়া যাবে। তো আমার যেহেতু প্রশ্নটা আপনার সাহিত্যের দিক থেকে, সেই সাহিত্যের দিক থেকে দেখতে গেলে আমরা ঠিক দেখতে পাবো এখানে যেমন কাব্যিক ঢং আছে, হ্যাঁ, আর এই কাব্যিক ঢংটার জন্যই দেখবেন যে হাফিজরা খুব সহজে মনে রাখতে পারে। গদ্য যেমন মুখস্থ রাখতে পারে না আপনারা দেখবেন, কিন্তু কবিতা অনেক বড় মুখস্থ রেখে পারে। এটাই তাদের যে হিফজ করার সময় বা যে সুর দিয়ে বা সে কেরাত করে পড়া বা আবৃত্তির ঢঙে পড়া, এটা একটা বৈশিষ্ট্য ঠিক কোরআনেই আছে। এইটাই আমাদের কাছে একটা ভালো দিক। দ্বিতীয়ত দেখুন যে অনুপ্রাস আছে, আপনি দেখুন ছোটো সূরা ইখলাসে পড়ে দেখুন, পুরো ফাতিহাটাই পড়ে দেখুন, দেখুন কী সুন্দর অন্তমিল। কোরআন তো যে একটা বিশাল কাব্য। আর একটু যদি আমি ঘুরে দেখি বা মানে বিশ্লেষণ করলে একটু দেখতে পাবো বা দেখা যায় যে জাতিটার শুরু হচ্ছে ইকরাতি পড়ল। সূরা সমাগম সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, হ্যাঁ, সেটাই তো বলছে যে তুমি পড়ো। সেই জায়গাতে যেখানে আমাকে পড়তে হবে, সেই যে পড়াটা, হ্যাঁ, সেই পড়াটা থেকে আমরা পিছিয়ে কেন? এই সম্প্রদায়, এই জাতি সাহিত্য বিমুখ হবে কেন? হ্যাঁ, 1 ঘন্টা জ্ঞান চর্চা করা যদি সারা রাত্রি এবাদতের চেয়ে হয়, তো সে জাতির তো পিছিয়ে থাকার কথাই নয়। আর কাব্য সাহিত্যের কথা বলছে, যদি ভাবা যায় আল্লাহর নবী নিজেই কাব্য সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন, মসজিদের মেম্বারে বসে কবিতা পাঠের ব্যবস্থা করতেন, কবিদের উৎসাহিত করার জন্য নিজের গায়ের চাদর ছড়িয়ে দিতেন। আপনি যদি ভালো করে দেখেন, আল্লাহর নবীর পরবর্তী 4 খলিফা, হ্যাঁ, তারা প্রত্যেকেই কবিতা কন্যার এবং কবিতা রচয়িতা। কেন? এটা কথা কি কোনোদিন ভেবে দেখেছে? সেই জাতি কবিতা বা সাহিত্য থেকে পিছিয়ে থাকতে পারে কি করে? তার পরবর্তীতে তো উৎকৃষ্ট সাহিত্য তৈরি হয়েছে। আরবীয় সমাজ যদি আমরা দেখি, জাহেলিয়তের যুগের বলে, হ্যাঁ, কেউ কেউ আবার এটাকে না বুঝে সুঝে, হ্যাঁ, কোরআনের একটা সূরা আছে, সে সূরাতে যে বলেন যে কবিরা অনেকে ভ্রান্ত, হ্যাঁ, বলা হয়েছে, হ্যাঁ, সে উদ্ভ্রান্তের স্মরণ করে কারা? সে জাহিলিয়াতের যুগের কবিতাগুলো, তাদেরকে যারা অনুসরণ। কিন্তু আল্লাহর নবীর যুগে বা পরবর্তী যুগে প্রচণ্ড কাব্য সাহিত্য বেরিয়ে আছে। হ্যাঁ, নবীর শেষ স্ত্রী, ছোট স্ত্রী, প্রায় 10,000 কবিতা মুখস্থ ছিল, প্রায় 10,000। যদি হতো কবিতা নিয়ে আলোচনার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে বলতেন এই সংসারটা তুমি হাতে স্মরণ করতে পারো, এই রকমের পৃষ্ঠপোষকতার কাজ করতেন। কোনো সমস্যায় যদি পড়ে যেত, কোরআনের কোনো ব্যাখ্যাও যদি দরকার হতো, তো সেই ব্যাখ্যা নাকি কবিদের কাছ থেকে জানতে পারব। আর কবিতায় এতটাই কাব্যের সাথে কোরআনের সম্পর্ক, হ্যাঁ, যে কাব্যের ঢঙে দেখা হয়েছে সেই যুগের কোনো অর্থ বোঝার জন্য। তো সেই জাতির কাছে যত বড় সম্পদ আছে, সেখানে তো বাধা থাকার কথা নয়। আর বাধা তৈরি হয়েছে আমাদের অজ্ঞতার জন্য, বাধা তৈরি হয়েছে আমাদের না বুঝে পড়ার জন্য। হ্যাঁ, যে জাতির কাছে এত বড় সম্পদ, এতগুলো কথা কবিতা নিয়ে এত কথা বলা হয়েছে, হ্যাঁ, তুমি তো আমার সন্তানদের ভালো ভালো কবিতা শেখাও, তারও কবিতা পড়াও, পড়ে শোনাও, তার ভাষা মানে সুন্দর হবে, পরিশীলিত হবে। তো ইসলাম প্রথমেই বাধানো আমাদের অজ্ঞতা, আমাদের বাধা আমরা বুঝে উঠতে পারি। হ্যাঁ, আমাদের মানসিকতাকে, আমাদের চেতনাকে নতুন করে চাকিয়ে তুলতে হবে। হ্যাঁ, যে আমাদের ভিতরে এই সত্যটাই যেন পিকড আপ। তুমি পড়ো। সাধারণ যাপিত জীবন যেমন তার কবিতার বাঁকে বাঁকে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে, ঠিক তেমনি তার ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক অনুশীলন প্রতিভাত হয়েছে। ভাবনায় যেমন তিনি ক্লিয়ার, কবিতার ভাব প্রকাশ তেমনই নির্মেদ। পেশায় শিক্ষক কবি আকমাল, ছাত্র পড়ানোর ফাঁকে ফাঁকেই লিখে ফেলেন কবিতা। তারপর সেই কবিতা মনের মতো হলেই পাঠিয়ে দেন দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে প্রায় 2 শতাধিক পত্রিকায় নিয়মিত ছাপা হয় তার লেখা। তার লেখা কবিতা ছাপা হয়েছে ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা দেশ, উত্তরের সারাদিন, উত্তরবঙ্গ সংবাদ, কলম, গতি,
মিজান পত্রিকা সহ আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী সংবাদপত্রে। এবার ভাবলাম যে পথ চলতে চলতে আমরা প্রতিটা মুহূর্ত কোথাও না কোথাও ধাক্কা খাই, মোচড় খাই, হৃদয়ের রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ থেকেই বা প্রতিটা মুহূর্ত কোথাও না কোথাও আমরা যেন ফেসটাও ব্যক্তিগত কিছু একটা অনুভব করে বসি। সেই অনুভবগুলো যেন একেবারে খুব ঠুনকো নয়, আর ঠুনকো হলেও সেটা যেন হৃদয়ে দাগ কাটে। এই দাগ কাটাগুলো থেকে সেখান থেকে শুরু হলো পথ চলতে পদাবই। যেখানে যে অবস্থায় আছি, যে মুহূর্ত আছি, যে মুহূর্ত দুঃখ, বেদনা, হাসি, কান্না, যেটাকে হয়তো প্রকাশ্য বলতে পারছি না, না বলতে পারাটাকে এটাকে আবার কবিতার শব্দে একের পর এক নির্মাণ করতে শুরু করি। তখনই সেটা নাম দিই পথ চলতে পদাবে। স্থানীয় ভাষা ও ঐতিহ্য নিয়েও বরাবরই আগ্রহ তার। লোকজীবন বিষয়ক গবেষণামূলক প্রবন্ধে গ্রামীণ জীবনে ব্যবহৃত প্রবাদ প্রবচনের তাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক দিক যেমন উল্লেখ করেন, তেমনি তিনি ভালোবাসেন কালিয়াচকের আঞ্চলিক ভাষায়ও কবিতা লিখে ভাষাটির ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে। কালিয়াচক এলাকার ভাষাকে যথাযথ মর্যাদা দিতে মালদা জেলার কালিয়াচকের ভাষায় কবিতা রচনা করেছেন কবি আকমাল হোসেন। শেরশাবাদিয়া বিকাশ পরিষদ থেকে প্রকাশিত আমরা কালিয়াচকের লোক কাব্যগ্রন্থটিতে প্রকাশিত হয়েছে সেই কবিতাগুলোই। জেলার সাহিত্য যে পরিমণ্ডল, তাকে টিকিয়ে রাখা বা গুছিয়ে রাখা কেউ এককভাবে দায়িত্ব কিন্তু নিতে পারে না। তারপরেও চেষ্টা করেছি, বিশেষ করে জেলায় বলে না, সমগ্র বাংলাতে বিভিন্ন জায়গায় আমাদের যে মুসলিম সাহিত্য সাংস্কৃতিক জায়গাটা অবহেলিত, এই অবহেলার জায়গাটাকে আমি সংরক্ষণ করার চেষ্টা করেছি। সেটাকে লেখার মাধ্যমে, সেখানে সাংগঠনিক ভাব এবং মুসলিম যে সমস্ত সাহিত্য প্রেমী বা যারা অক্ষরকর্মী এই সময়ে যারা লিখছে বা হারিয়ে গেছে, তাদেরকে যে অনুসন্ধান করার একটা প্রচেষ্টা, সেই কাজটাও শুরু করেছি। এবং এখানকার জেলার একটা ইতিহাস লেখার একটা প্রচেষ্টা চলছে, সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। যারা এই সাম্প্রতিককালে একটা ইতিহাস হয়েছেও, কিন্তু সেই ইতিহাসটা যেমন বিকৃত হয়ে আছে, তেমনি অসম্পূর্ণ। সবাইকে এরা যেন শহর যেন গ্রাম চেনে না, এরকম একটা উন্নাসিকতা আমরা দেখতে পাই। তাই চেষ্টা করছি তাদের সামনে সেই কাজটা আজ সম্পূর্ণভাবে তুলে ধরা। কারণ শহরে বসে কোনো সাহিত্য সংস্কৃতি যেমন হয় ঠিকই, কিন্তু সন্ধান থাকে না যে কে কোথায় বসে সাহিত্য তৈরি করছে। কারণ সাহিত্যের কাজটা হচ্ছে নিবৃত একটা কাজ, এবং সেই কাজটার একটা অনুসন্ধান দরকার। সেই অনুসন্ধানের কাজটা করে যাচ্ছি এবং আগামীতে হয়তো আপনাদের সামনে সেই কাজগুলো সফলতার সাথে তুলে করতে পারবো। এতে পাঠক যেমন উপকৃত হবে, তেমনি সমৃদ্ধ হবে আমাদের জেলা সাহিত্য সংস্কৃতি। কবি আকমালের প্রকাশিত কাব্যগ্রন্থগুলি বিশ্বস্ত বাস্তবতা, প্রেম, প্রিয়াপুষ্প ও পরন্ত বিকেল, কমরেডের ডায়েরি, মিনার হোসেনের ঘর উঠোন, ভাতের ঠিকানায় কাঁধে ভারতবর্ষ, পৃথিবীর একলা কমন রুম ও ছেঁড়া কাফনের মেঘ, আমরা কালিয়াচকের লোক, খাতা কম্বলের কবিতা, অলিখিত দাম্পত্যের অপ্রকাশিত পদাবলী। কবি হিসেবে আকমাল যেমন সফল, সাহিত্য চর্চা বিষয়ক উদ্যোক্তা হিসেবেও তিনি সমানভাবে পরিচিত। নিজে যেমন কবিতা লেখেন, তরুণ প্রজন্মের কবিদেরও তেমনভাবে শিখিয়ে দেন কবিতা চর্চার জটিল ব্যাকরণ। নিজস্ব কাব্যগ্রন্থ প্রকাশের পাশাপাশি সংকলিত করেছেন একটি সম্পাদিত কাব্যগ্রন্থ, গ্রাম মালদা কবিতা। নতুন প্রজন্মের প্রতি প্রতিটা মুহূর্ত আমার আন্তরিক একটা শুভেচ্ছা থাকে, কারণ নতুন যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত পুরাতনের কিন্তু কদর থাকে না। নতুনরা এলেই পুরাতনের কদর করে। যেমন আজ আমি কুড়িয়ে কুড়িয়ে এলাকার বিভিন্ন প্রায়ত বা যারা হারিয়ে গেছে তাদেরকে যেমন আজ আমি খুঁজে খুঁজে বার করে, তাদেরকে অনুসন্ধান করে, তাদেরকে মূল্যায়ন করে
পাঠকের সামনে হাজির খুঁজে করার কাজ করছি। আগামী দিন এই নতুন রায় হয়তো আমাদেরকে খুঁজে তৈরি করবে আমাদের নতুন কোনো একটা যে সম্ভাবনাময় বা এখানকার ভিত্তিভূমিতে কারা কারা সাহিত্য রচনা করত তাদের কথা তুলে ধরব। আর যেখানে নতুন থাকে না বা নতুন আসে না বা নতুনের প্রতি বার্তাও থাকে না, সেই জায়গাটা একটা কিন্তু শূন্যস্থান থেকে যায়। আর শূন্যস্থান থেকে গেলে সেখানকার সাহিত্য টেকে না, কারণ নতুন প্রজন্মকে যতক্ষণ পর্যন্ত সাহিত্যের দীক্ষা না নিতে পেরা হয়েছে বা নতুন প্রজন্ম যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তর জন্ম তৈরি হবে না। উত্তর জন্ম তৈরি না হলে যারা এই সমসাময়িক কাজ করছে বা লিখছে বা অক্ষরকর্মী হিসাবে আছে তাদেরকে মনে রাখবেই বাকি। তাই প্রতিটা মুহূর্ত আমার নতুনদেরকে কাছে টানা, ওদের জন্য আমার প্রতিটা মুহূর্ত স্বাগত বার্তা থাকে, লেখার প্রতি, কাছে টানার প্রতি। কবিতা চর্চার আঙিনায় যারা নতুন তাদের স্থান দিয়েছেন তার এই কাব্যগ্রন্থে। নতুন কবিদের কবিতা চর্চায় উৎসাহ দেওয়ার জন্য শুধু কাব্য সংকলন নয়, 1999 থেকে যাত্রিক কবিতা পত্রিকা সম্পাদনা করেন তিনি। এছাড়া গৌরবঙ্গ সাহিত্য পত্রিকা, নয়া কাফেলা পত্রিকার সহ সম্পাদকের দায়িত্বেও আছেন। এহেন সাহিত্যিক কর্মকাণ্ডের জন্য পেয়েছেন গৌরবঙ্গ সাহিত্য সম্মাননা, একাডেমি অফ বেঙ্গলি পোয়েট্রি, শহীদ উদ্দিন খান পুরস্কার, দাল্লা সাহিত্য সম্মান, কবি শওকত আলী সাহিত্য সম্মান, সেরা 10 উজান সম্মান, কাব্য সম্মান, পাকুয়াহাট বইমেলা, সাহিত্য সংস্কৃতি সম্মাননা, গুণীজন সম্মাননা, কালিয়াচক বইমেলা সহ আরও অনেক সম্মাননা। যত বেশি খোঁজ রাখতে পারবেন তত বেশি আপনার কবিতা সমসাময়িকতাকে ছাপিয়ে কালোত্তীর্ণ হয়ে উঠবে, এই প্রত্যাশা আপনার কাছে রইবে। আজকে আপনাকে সম্মানিত করা হলো, আমরা যেন ভবিষ্যতে দেখি যে আপনাকে সম্মানিত করা হয়েছে, যোগ্যজনকেই করা হয়েছে, এবং আমি নিশ্চিত এটা যোগ্যজনকেই করা হয়েছে। আপনাকে অনেক শুভেচ্ছা। এই সময়ে একজন বলা যায় প্রতিষ্ঠিত কবি, কারণ আমি প্রথম আকমল হোসেনের সঙ্গে পরিচয় তার দেশ পত্রিকাতে একটা কবিতা পড়েছি, শব্দমান্তার থেকে এসছে। সেই কবিতাগুলো দিয়ে কবিতাটাকে একটা প্রাণোজ্জ্বল করা হয়। সেই দিক থেকে আমরা আকমল হোসেন একটা ভালো উদীয়মান কবি মনে করি। হয়তো আগামী দিনে তার আমি সাফল্য কামনা করছি। এই যে একটা সামাজিক বা ধারাবাহিক জীবনযাত্রার প্রভাব জারিত তার কবিতা, এবং তার কবিতায় ইসলামিক মিথগুলো খুব অসাধারণভাবে সে ব্যবহার করে। কবিতার খুব সহজ অনাড়ম্বর পংক্তির মধ্যেও এক ধরনের ছুরি লুকোনো থাকে। সেই ছুরিটা আমাদেরকে বেঁধে, আমাদের হৃদয়ে কোথাও কোথাও বেঁধে উত্তরোত্তর বৃদ্ধি পাক, নিজের গণ্ডি ছাড়িয়ে, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আরও বহুদূর বিস্তারিত হোক তার কবিতা। সাহিত্য সাধনার দুর্গম পথ একা অতিক্রান্ত করা বেশ দুঃসাধ্য। কবি আকমালের এই কঠিন পথ চলাকে সহজ করেছেন তার সহধর্মিণী মিনারা হোসেন। মিনারা হোসেনের প্রতি একরকম কৃতজ্ঞতা স্বীকার করতেই কবি আকমাল লিখেছেন মিনার হোসেনের ঘর উঠোন। সেই কাব্যগ্রন্থের ছত্রে ছত্রে তুলে ধরেছেন দাম্পত্য জীবনের 12 মাসার কথা। ইন্সপিরেশন বলতে প্রথম থেকেই ওর যে সাহিত্য চর্চার ব্যাপারে ওর যে ন্যাক ছিল সেটা আমাকে ভালো লাগতো, কারণ আমিও সাহিত্য নিয়েই পড়েছি। তো এই ভালো লাগা থেকেই আর কি ঘর করার পরিকল্পনা শুরু। তো সারাদিন প্রচুর কাজের ব্যস্ততা দুজনেই থাকি, আর তারপরে যে দেখি ও কিছু লিখতে চাই সারাদিনের পর, তখন সেখানে আমিও একটু হেল্প করার চেষ্টা করি, যে এই ব্যস্ততা থেকে যে ওর উপর আরও বেশি প্রেশার যাতে না পড়ে, এই ব্যাপারগুলো আমি করি। আর ওর মধ্যে যেটা একটা জিনিস আছে যে ওর মন আগে চলে আর কলমটা ধীরে চলে, মনের সাথে কলমের অ্যাডজাস্টমেন্ট খুব কম হয়। তো যার জন্য ওই প্রুফ দেখার ব্যাপারটা আমাকে করতেই হয় সব ক্ষেত্রেই। হ্যাঁ, আসলে আগেই ছিল একটা ব্যাচেলার লাইফ আকমল হোসেনের, তারপরে 2007-এ বিয়ের পরে যে বিবাহিত জীবন, দাম্পত্য জীবনের যে সুখ দুঃখ, হাসি কান্না, চাওয়া পাওয়া বা না পাওয়া, সেই সব কিছু মিশেই এই কাব্যগ্রন্থটা তারই প্রকাশ আছে, মিনারা হোসেনের ঘর উঠোনে। এটা শুধু মিনারা হোসেনেরই ঘর উঠোন হয়ে যায়নি,
এটা একেবারে সার্বজনীন একটা দাম্পত্য জীবনের প্রথম সংসার করা, সংসার পাতার যে অভিজ্ঞতা সব ছেলে বা মেয়ের জীবনে, সেটাই যেন হয়ে উঠেছে। হ্যাঁ, আকমাল হোসেনের যে মনন চর্চা, এই ব্যাপারটা আমাকে আগাগোড়াই অভিভূত করে। কারণ এমন একজন ছেলে যাকে আমি দেখেছি যে সারাদিনের ব্যস্ততার পরে আমরা হয়তো অন্য কিছু একটু রিল্যাক্সেশন নিতে অন্য কিছু দেখি, কোনো বিনোদন বা আর কিছু, কিন্তু ওকেই দেখেছি একমাত্র যে সারাদিনের ব্যস্ততার পরেও যে কবিতা নিয়ে বসে, এবং ওটাই নাকি ওতেই ওর রিলিফ পায়। কখনো কখনো কথা হয় না মিনারা হোসেনের সাথে, তখন একা নয়, অন্ধকার আর আমি হাঁটতে হাঁটতে চিনে নিচ্ছি পরস্পর, তখন নিম ডাল বেয়ে উঠেছে তো চাঁদ। ওই লেখালেখি করছে এটুকুই জানি, ও লিখছে, আমরা বাধা দিইনি, ওকে লিখতে দিয়েছি, ইচ্ছা মতো লিখছে। না এরকম আমি কিছু মনে করিনি, কিন্তু লিখে আমি দেখি, বইগুলো দেখি, আর পড়েছি, কোনো কোনোটা দেখেছি, ভালো লেগেছে। যেখানে যাই আমাকে বলে যায় অমুক জায়গা যাচ্ছি, যাবো, অনুষ্ঠান আছে, তো যদি বেশি কিছু ভালো হয় তো ভালোই হবে, আনন্দ হবে, মানে খুশি হবে। ছোটো থেকেই লেখালেখি করে হালকা হালকা করে, তো যা থেকে লিখতো আর কিছু করতো। সম্মানী জায়গা, যেখানে লোকে সম্মান দিবে, দেখবে, 5টা লোক দেখবে, সেই জায়গাতে দেখতে চাই। ছোট থেকেই এরকম ছিল যে কোনোখানে জলসা হবে, যাবে, মনে আমার আগ্রহ জাগবে খুব। তারপরে কোনোখানে যে আর আবৃত্তি হয়েছে ওখানে চলে গেল। ছোট থেকেই এরকম কাজকর্ম শিখতে লাগলো। বকা দকা করা মানে যে ওর আগ্রহই একদম, ওকে যাওয়ার সুযোগ দিতি, যত দূর ভালো আগায়, 10 জনা যেখানে দেখবে লোকজন, ওখানে আরও যে না গিয়ে যাও। শব্দের পর শব্দ ঢেলে কবিতা বাঁধেন শব্দ কারিগর। কবি আকমাল এক্ষেত্রে শুধুমাত্র একজন তাঁত শিল্পী নন, যিনি সুতার পরে সুতো দিয়ে একটি গামছা বুনছেন, বরং তিনি তাঁর দক্ষ শব্দ ব্যবহারে হয়ে ওঠেন একজন নিখুঁত ভাস্কর। ব্যাস, আপন দক্ষতায় ছেনি হাতুড়ি ঠুকে ঝরিয়ে দিচ্ছেন অপ্রয়োজনীয় শব্দের মেদ, আর তার পরিবর্তে ছেঁকে ছেঁকে বসিয়ে দিচ্ছেন যথাপ্রয়োজনীয় শব্দরাজি। সহজ কথা সহজভাবে বলা কঠিন। কবি আকমাল তাঁর কবিতা রচনার মাধ্যমে সেই কঠিন কাজই করছেন নিরলসভাবে। দেশ, কাল, রাজনীতির জটিল সমীকরণ সহজ অক্ষরে তুলে রাখেন তিনি। আজীবনই মেহনতি মানুষের কাছাকাছি থেকেছেন কবি আকমাল। অবলীলাক্রমেই তাঁর কবিতায় ঠাঁই পায় মেহনতি জনজীবনের চালচিত্র। সহজ শব্দে বাঁচেন কবি মোহাম্মদ আকমাল হোসেন। গ্রামীণ ইমেজ আর প্রান্তিক জীবনবোধের গাছ আঁকেন তিনি তার কবিতায়।